নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ডর কা মাহৌল হ্যাঁ ভাই, ডর কা মাহৌল হ্যাঁ, এই ধরনের একটা কথা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেই হয়তো রীতিমতন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তার কারণ আপনারা ভাবছেন নরেন্দ্র মোদী বা অমিত শাহকে নিয়ে কথা বলবো, তা নয়, তার থেকেও বড় সড়ো একটা চ্যাপ্টার নতুন ভাবে উঠে এসেছে। আপনাদেরকে জানাই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে আগুনটার মধ্যে বারংবার জল ঢালার চেষ্টা করলেন, সম্পূর্ণ সংসদে না এসে সেটাকে থামানোর চেষ্টা করলেন, দেশের যুব সমাজের যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে মেটানোর চেষ্টা করলেন, সেটাকে কোথাও না কোথাও এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ রয়েছেন, ছোটখাটো নেতা রয়েছেন, তারা বোধহয় আবারও একদম রীতিমতন খোঁচাখুচি করতে চাইছেন, এবং সেটারই একদম সরাসরি হাতে নাতে পরিণাম উঠে এলো। এবং সেখান থেকে একটা খবর আপনাদের সামনে একটু তুলে ধরি। মনন কুমার মিশ্রা রাজ্যসভার বিজেপি সাংসদ, এবং তার সঙ্গে তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়া তার চেয়ারম্যান এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে মনন কুমার মিশ্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেন। কি ডিসিশন নেন? তিনি বলে দেন যে একটি ইনস্টিটিউট থেকে পাশ করা সমস্ত অ্যাডভোকেটসরা 2026 সালে তারা সারা দেশ জুড়ে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবেন না। কেন প্র্যাকটিস করতে পারবেন না অবশ্যই বলবো আপনাদের। এই সামগ্রিক বিষয়টা মনন কুমার মিশ্রার নিজস্ব একদম একটা মস্তিষ্ক প্রসূত তেমন পর্যায়ে উঠে এসেছে। তার কারণ তারা নাকি সরাসরি সিজিআই কে অপমান করেছে। কি অপমান করেছে আপনাদের বলি বিস্তারিত। নালসার বলে একটি আমাদের ভারতবর্ষ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত লয়ারদের যারা তৈরি করে সেরকম ইনস্টিটিউট রয়েছে, ল ইনস্টিটিউট, এবং সেখানে হায়দ্রাবাদে সেই ইনস্টিটিউটটা, সেখানে সিজিআই এর আসার কথা ছিল। প্রতি বছরই যখন ডিগ্রি প্রদান করা হয় তখন কোনো না কোনো এস্টিম পার্সোনালিটি আসেন, তারা বড় উকিল হতে পারেন, বড় লয়ার হতে পারেন। এবছর ডাকার কথা ছিল সিজিআই জাস্টিস সূর্যকান্তকে। তো সেই ক্ষেত্রে এই যে নালসার অর্থাৎ ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ, তাদের পক্ষ থেকে সেই স্টুডেন্টরা যারা গ্রাজুয়েট হয়েছে, এলএলবি পাস করেছে, তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে সিজিআই যুব সমাজকে ককরোচ বলে আখ্যায়িত করেছেন, এবং যে সিজিআই 20 তারিখ একদম যন্তর মন্তরে মারার পরে, পুলিশ নির্মম লাঠিচার্জ করার পরেও তিনি 22 তারিখ তাদের যে ভিডিও ফুটেজটা সেটা দেখতে অস্বীকার করেছেন। তার হাত থেকে আমরা আমাদের সার্টিফিকেট নেব না, এটুকুই তাদের দাবি ছিল। তারা তাদের প্রিন্সিপালকে চিঠি লিখে এটা জানিয়েছিল, যারা ফাইনাল ইয়ারে পাস করে গিয়েছে, আমরা আমাদের সার্টিফিকেট নেব, যে কারোর কাছ থেকে, সিজিআই এর কাছ থেকে নয়। কিন্তু সিজিআই চিফ গেস্ট হিসেবে আসার কথা ছিল, এইটা গায়ে লেগে যায় এই মনন কুমার মিশ্রার। এবং এই মনন কুমার মিশ্রা তখন কি বলেন যে এই বছর এরা সবাই সার্টিফিকেট পাবে, কিন্তু এরা কেউ সারা ভারতবর্ষ জুড়ে কোথাও প্র্যাকটিস করতে পারবে না। আপনারা বোঝার চেষ্টা করুন, নালসার হচ্ছে আমাদের দেশে যে ল ইনস্টিটিউট গুলো রয়েছে তার মধ্যে প্রথম 5টা ইনস্টিটিউটের মধ্যে একটা, এবং সেখানে চান্স পায় যারা হচ্ছে প্রথম 200 থেকে 250 র্যাঙ্ক করে ক্ল্যাট বলে একটি পরীক্ষার মাধ্যমে। যখন একদম এলএলবি তে এন্ট্রান্স হয়, সেখানে ক্ল্যাট বলে একটি পরীক্ষা দিতে হয় সারা ভারতে, এবং সেখানে 200 থেকে 250 মধ্যে র্যাঙ্ক যারা করে তারা সেখানে ঢুকতে পারে। এবং সেখান থেকে পাশ করার পরবর্তীতে শুধুমাত্র তারা যেহেতু বলেছে যে আমরা সিজিআই এর হাত থেকে আমাদের সার্টিফিকেট নেব না, অন্য যে কারোর হাত থেকে নেব, আমাদের অসুবিধা নেই, কারণ আমরা যুব সমাজের প্রতিনিধি এবং আমাদেরকে অপমান করা হয়েছিল, এই সিজিআই তেমন কথা বলেছিলেন। এইটুকু তাদের বক্তব্য ছিল। তারা কোনো ধর্ণা প্রদর্শন করেনি, তারা কোনো মিছিল মিটিং কিচ্ছু করেনি। তাতে এই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রা তিনি বলে দেন যে এরা সারা ভারত জুড়ে আর কোথাও প্র্যাকটিস করতে পারবে না। এবং কতজন পাস করছে বছরে? সেখানে 200 জন পাস করছে। আপনারা বুঝুন যে 200 জন অ্যাডভোকেট আমাদের দেশে, দে আর দ্য ফাইনেস্ট অ্যাডভোকেটস। তাদের এই মুহূর্তে আর কোথাও ইন্টার্নশিপ করা থেকে শুরু করে কোনো কোর্টে তারা প্র্যাকটিস করতে পারবে না। এই ধরনের একটা সরাসরি বেরিয়ে আসে, একদম বার কাউন্সিল অফ ইন্ডিয়া তরফ থেকে নোটিশ বেরিয়ে আসে, সেরকম খবরও হয়। এবং তার পরবর্তীতে আসে কাহানি মে টুইস্ট কি চলে আসে, এই সম্পূর্ণ বিষয়টাকে পিক আপ করে নেন ককরোচ জনতা পার্টির তরফ থেকে সৌরভ দাস, যিনি একসময় এই ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু হওয়ার আগে পর্যন্ত যিনি অ্যাকচুয়ালি লিগ্যাল একজন জার্নালিস্ট ছিলেন, লিগ্যাল সেলের জার্নালিস্ট ছিলেন। তো সেই সৌরভ দাসের কানে খবরটা পৌঁছে, এবং তিনি একদম ককরোচ জনতা পার্টির হয়ে একদম একটা স্টেটমেন্ট দেন, এবং সেইখানে তিনি একদম সরাসরি বলেন যে এইবারে কি আমরা আবারও একত্রিত হব, এটাকে সম্পূর্ণভাবে
ফিরিয়ে নিতে হবে। এই যে বক্তব্য মনন কুমার মিশ্রা রেখেছেন, এটা তার সম্পূর্ণ ভুল বক্তব্য, এটাকে ফিরিয়ে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তার থেকেও ইম্পর্টেন্ট কাজটা করে দেন অভিজিৎ দীপকে। অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার মেম্বার, এবং তিনি বলেন হোয়াট ইফ অল লিগ্যাল ককরোচেস কাম টুগেদার, অর্থাৎ যদি এবার লিগ্যাল ককরোচরা অর্থাৎ অ্যাডভোকেটরা একসাথে চলে আসে তখন সেই ক্ষেত্রে কি হবে, এই কথাটাই খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন যখন সবে শুরু হয়েছে তখন ইনস্টাগ্রাম লেভেলে তখন থেকে আমরা আপনাদেরকে দেখাতাম এই ককরোচ জনতা পার্টির আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু এই লাইনটা দিয়েই শুরু হয়েছিল যে হোয়াট ইফ অল ককরোচেস কাম টুগেদার, এবং সেটা যখন হলো দেশের শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে তারপর তারা থামলো, এবং সেই জায়গা থেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কেন বলে শুরু করেছিলাম আজকের এই ভিডিও হচ্ছে ডর কা মাহৌল হ্যায়। তার কারণ আপনাদের একদম সরাসরি দেখাই, এই ঘটনাটা ঘটে সন্ধ্যে 7:30 পৌনে 8টা নাগাদ। আর পরবর্তীতে নড়ে চড়ে বসেন মনন কুমার মিশ্র এবং তিনি বুঝে যান যে যা রায়তা আমরা ছড়িয়ে দিয়েছি, এবার এটা পরিষ্কার করতে হবে। তো সেই ক্ষেত্রে তিনি তখন 8:43 একটি টুইট করেন যে আমরা আফটার ডিটেল ডেলিবারেশন আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে না এরা যে কোনো জায়গায় একদম প্র্যাকটিস করতে পারবে, আমরা আমাদের যে পুরনো সিদ্ধান্ত সেটা ফিরিয়ে নিচ্ছি। এবং সেই অনুযায়ী একটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্যাডে রীতিমতন সেই যে নতুন নোটিশ সেটা তারা সার্ভ করেন, এবং সেই জায়গা থেকে সেটা মনন কুমার মিশ্রা শেয়ার করে তিনি সরাসরি এই টুইটটা করেন। কিন্তু তার পরবর্তীতেও রাত 12:37 আপনারা বোঝার চেষ্টা করুন, সারা রাত হয়তো মনন কুমার মিশ্রা ঘুম হয়নি। রাত 12:37 তিনি তার মধ্যে আবারও বেশ খানিকটা উত্তেজিত হয়ে পড়েন, এবং তার পরবর্তীতে আবারও তিনি একই ধরনের একটা টুইট করেন। আফটার কনসিডারিং দ্য রিপ্রেজেন্টেশন এন্ড রিঅ্যাকশনস অফ সিনিয়র অ্যাডভোকেটস, learned members of the bar, law students and public spirited citizens, and being satisfied that 2026 batch of Nalsar Hyderabad had no role in any disturbance or movement, the Bar Council of India has decided to close the proceedings altogether. No further action is required. একদম সরাসরি তিনি লিখে দিয়েছেন যে আমরা আর কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যা হয়েছে আমরা সম্পূর্ণভাবে ফিরিয়ে নিচ্ছি। এবং এই একই কথা পরপর দুবার লেখেন তিনি 3 ঘন্টার তফাতে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন যে ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে কতটা চাপ তাকে দেওয়া হয়েছে যে আপনি কেন শুধু এই ধরনের ডিসিশন নিচ্ছেন আবার যদি সমস্যা শুরু হয়ে যায়। তার কারণ এই রাত 8:43 থেকে রাত 12:37 এই যে দুটো টুইটের সময় মনন কুমার মিশ্রার অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে, সেটার মধ্যে এত ধরনের ককরোচ জনতা পার্টির এত আন্দোলনের কথা উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে যে আমরা কাল থেকেই রাস্তায় নামছি ইত্যাদি ইত্যাদি। সেটা দেখে আবারও তিনি টুইট করেন। শুধু সেখানেই শেষ নয়, একদম মধ্যরাতে তিনি একটি সংবাদ মাধ্যমকে ডাকেন, একটি নিউজ এজেন্সিকে ডাকেন, এবং সেখানে তিনি ইন্টারভিউ দেন যে সম্পূর্ণভাবে আমরা তো এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি। এবং তখন তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং গলার স্বর আপনারা একবার দেখার চেষ্টা করুন যে একদম রীতিমতো এটার মধ্যে আমরা থাকছি না, আমরা কথাবার্তা বলে এটা মিটিয়ে দিয়েছি। সম্পূর্ণ সেই জায়গাটায় আসার পরেও বিতর্ক কিন্তু থামেনি। काउंसिल के सारे मेंबर बैठे, उस पर डिस्कशन हुआ और उसके बाद इस चैप्टर को पूरी तरह क्लोज कर दिया गया है। तो अगर किसी को भी सीजेपी को भी कोई कंफ्यूजन है तो मैं आपके चैनल के माध्यम से ये क्लियर कर देना चाहता हूँ कि ये चैप्टर पूरी तरह जो है सो बंद हो चुका है, क्लोज हो चुका है। दीपके जी मान के चलते हैं, जैसे सौरभ दास जी मान के चलते हैं कि छात्र जो है सो इनोसेंट होते हैं और इनोसेंट छात्रों के खिलाफ कहीं कोई एक्शन नहीं होना चाहिए, तो वो हमारा भी मानना है और इसमें कहीं कोई कन्फ्यूजन नहीं है। कोई कन्फ्यूजन है तो आपके चैनल के माध्यम से मैं ये पूरी तरह क्लियर एक संदेश देना चाहता हूँ कि छात्रों के हित के खिलाफ कोई काम बार काउंसिल ऑफ इंडिया नहीं करेगी, और कोई संस्थान अगर उनके हित के खिलाफ कोई काम करेगा वो भी बर्दाश्त बार काउंसिल ऑफ इंडिया नहीं करेगा। এবার সরাসরি সৌরভ দাস যিনি এই বিষয়টা প্রথম একদম পিক আপ করেছিলেন, তিনি বিষয়টাকে আবার সামনে নিয়ে আসেন এবং তিনি এবার পোস্ট করেন ইটস ডান ব্রো, অর্থাৎ একদম সলমান খান যেমন ভাবে বলেন ইটস ডান ব্রো, আমাদের কাজ হয়ে গিয়েছে। তারপর তিনি বলছেন অ্যানাদার মেজর ভিক্টরি ফর দ্য ইউথ বাট দ্য
কোয়েস্ট ফর অ্যাকাউন্টেবিলিটি উইল কন্টিনিউ, অর্থাৎ একদম সরাসরি অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, কোনো কাজ করলে তার দায় নিতে হবে, দায় স্বীকার করতে হবে। এবং সেই জায়গাটা সম্পূর্ণভাবে ইউথের আবারও জয় পেলাম আমরা। ইউথ বলতে যুব সমাজের জয় হলো, এটা সত্যিই তো। ককরোচ জনতা পার্টি যদি এইভাবে সম্পূর্ণ বিষয়টাকে না ধরতো এবং সম্পূর্ণ এইভাবে না বলতেন অভিজিৎ দীপকে, যে যদি সমস্ত লিগ্যাল ককরোচেস এক হয়ে যায় তাহলে কি হবে, এই জায়গাটা যদি না হতো, আপনারা ভেবে দেখুন যে 200-250 ছেলে মেয়ে যারা গ্রাজুয়েট হলো অন্যতম একটা ভালো ইউনিভার্সিটি থেকে, তাদের সম্পূর্ণ ক্যারিয়ারটা শেষ, তারা এবার আবারও কবে হাইকোর্টে যাবে, কবে সুপ্রিম কোর্টে যাবে, তাদের এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে মামলা করবে, তারপর একজন 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 করে আবার হয়তো তারা তৎকালীন সময় প্র্যাকটিস করার সুযোগ পেতেন। তো এই যে জায়গাটা তৈরি করতে চাইছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেতৃত্বরা, একদম রীতিমতন একটা ডর কা মাহল তৈরি করার চেষ্টা, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু গত 2 মাসে ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটটাই বদলে গিয়েছে। যুব সমাজ এখন অনেক বেশি ওপেন হয়ে গিয়েছে, যুব সমাজ, জেন জি, জেন আলফা, তারা ভয় পাচ্ছে না। এই জায়গাটা গত 2 মাসে প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষে। এবং তার একটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় দেখায়, গতকালই তিনি দিনের বেলায় রাজ্যসভায় গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ হিসেবে, এবং সেখানে তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন যে ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের প্রতি কেন অন্যায় অবিচার করা হলো। আর তিনি রাত্রিবেলা এই ধরনের পোস্ট করছেন যে তারা আর কোথাও প্র্যাকটিস করতে পারবে না, লিগ্যাল প্র্যাকটিস করতে পারবে না। তার কারণটা কি, তারা সিজিআই কে মেনে নেয়নি তাদের চিফ গেস্ট হিসাবে। আপনারা বোঝার চেষ্টা করুন যে ঝাড়খণ্ডে যারা ছাত্রছাত্রী, তাদের হয়ে যিনি দাঁড়াতে পারেন, তার কাছে কি হায়দ্রাবাদের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী নয়? এই প্রশ্নই মুহূর্তে ওঠে। এবং সৌরভ দাস আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সৌরভ দাস এখানেই থেমে থাকেননি, তিনি মনন কুমার মিশ্রাকে একদম রীতিমতন চার্জ করছেন পার্সোনাল জায়গা থেকে। তিনি একটি প্রমাণ সহ একটা বক্তব্য তুলেছেন যে যবে থেকে এই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হয়েছেন মনন কুমার মিশ্রা, তবে থেকে 1 বছরে তিনি মিটিং এবং কনফারেন্স বাবদ 14 কোটি টাকা খরচ করেছেন। কোথাকার মিটিং করতে, কোন অর্গানাইজেশনের 1 বছরে খরচ হয় 14 কোটি টাকা, অর্থাৎ মাসে 1 কোটি টাকার বেশি খরচ করেছেন তিনি। সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে অর্থাৎ র্যাডারে চলে এসেছেন মনন কুমার মিশ্রা। তিনি রাজ্যসভার সাংসদ হতে পারেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু এই মুহূর্তে র্যাডারে চলে এসেছেন মনন কুমার মিশ্রা। তিনি হয়তো সম্পূর্ণভাবে এই বিষয়টার থেকে বেরিয়ে এলেন বা বেরিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু পার্টির অভ্যন্তরে তো তাকে নিয়ে প্রশ্ন যেটা উঠলো সেটা এত সহজে থামবে কি? আমরা জানি না এর পরবর্তীতে কি বিষয়টা দাঁড়াবে। তবে অবশ্যই ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে, সে ছোট নেতা হোক, বড় নেতা হোক, সাংসদ হোক, এমএলএ হোক, সবাই হয়তো এটুকু এই মুহূর্তে বুঝতে পারছেন যে যা ইচ্ছা করা যায় না, তাদের দল ক্ষমতায় আছে বলে যা ইচ্ছা আর করা যাবে না। স্টুডেন্ট প্রোটেস্ট নামে যে জায়গাটা শুরু হয়েছে, স্টুডেন্টদের একটা ভয়েস হিসেবে যেটা শুরু হয়েছে, সেটা কিন্তু ভোকাল, সম্পূর্ণভাবে স্টুডেন্টদের কথা বলছে, এবং তার ফলে কিন্তু সরকারকে পিছিয়ে যেতেও বাধ্য হচ্ছে তারা। এই জায়গাটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো। আপনাদের সম্পূর্ণ রিপোর্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।